নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বাড়িতে প্রসাদ পৌঁছানোর উদ্যোগ সরকারের। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমেই পৌঁছবে দুয়ারে প্রসাদ। উত্তরপ্রদেশে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, কয়েক ঘন্টার মধ্যে পুলিশের এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে শিশুটির। কর্ণাটকে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থেকে গ্রেফতার আরসিবির মার্কেটিং হেড। সাসপেন্ড বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সহ একাধিক বড় কর্তা। সেট গঠন করে তদন্ত শুরু পুলিশের। টানা তৃতীয়বার রেপো রেট কমালো শীর্ষ ব্যাংক। কমতে চলেছে ব্যাংকের ঋণের সুদের হার। কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত। দেশে করোনা আক্রান্ত ৫,০০০-এর বেশি, রাজ্যে ৫৯৬। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ৫৮ জন। একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ কেরলে। বুধবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪ দিনে বাড়বে গরম। উত্তর এবং দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পেহেলগাঁও হামলা ১.৫ মাসের মধ্যে কাশ্মীরের উন্নয়নে বড় সড় পদক্ষেপ কেন্দ্রের। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে চালু হয়ে গেল শ্রীনগর কাটরা রেলপথও। ওই লাইনে ছুটল ভারতীয় প্রগতির প্রতীক বন্দে ভারত এক্সপ্রেস। কাশ্মীরে পর্যটকদের ফেরানো এবং কাশ্মীরবাসীর মধ্যে আস্থা ফেরানো দুটোই চ্যালেঞ্জ কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে। আর সেই লক্ষ্যেই শুক্রবার চেনাব ব্রিজ এবং শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চেনাব ব্রিজের উদ্বোধনের ফলে শুক্রবার থেকেই কাটরা পর্যন্ত রেলপথও চালু হয়ে গেল। এই নতুন লাইনে এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল। আবারও কমল রেপো রেট। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে হাসি ফুটবে মধ্যবিত্তের মুখে। রেপো রেট কমলে কমবে ব্যাংক ঋণের সুদের হার। যারা পার্সোনাল লোন কিংবা হোম লোন নিয়েছেন তারা একটু স্বস্তি পাবেন। বাজারে নগদের যোগান বাড়লে তাজা হবে বাজার, বিক্রি বাড়বে ভোগ্য পণ্যের। বিশেষজ্ঞরা মনে করছেন খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। টানা তৃতীয়বারের মতন রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার প্রকাশিত দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতিতে বাজারে চমক দিয়ে এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট, যা এখন দাঁড়ালো ৫.৫%। বিগত ৩ বৈঠকে ১০০ বেসিস পয়েন্ট ছাড় দিল আরবিআই। অর্থাৎ যেই হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তা কমে দাঁড়ালো ৬.৫% থেকে ৫.৫%। সাম্প্রতিক মাসগুলিতে খুচরো মূল্যস্ফীতির ধারাবাহিক পতন, যা এপ্রিল মাসে ৬ বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, সেই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.৫%-এই অপরিবর্তিত রাখা হয়েছে। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির পূর্বাভাস ৬.৫%, দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে যথাক্রমে ৬.৭% এবং ৬.৬% এবং শেষ ত্রৈমাসিকেও ৬.৬% বজায় রাখা হয়েছে। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, শিল্প খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, যদিও তার গতি এখনো অসম। অন্যদিকে পরিষেবা খাত গতিময় রয়েছে এবং মে মাসেও সেই গতি বজায় থাকবে বলেই আশা। তবে তিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য নীতির অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা ও আবহাওয়া ঘনিষ্ঠ ঝুঁকির কথাও তুলে ধরেন, যা আগামী অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। বাজারের পক্ষেও এই ঘোষণাটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে। শুক্রবার বাজারে লেনদেন শুরুতে কিছুটা মন্দাভাব থাকলেও আরবিআই এর এই সিদ্ধান্তের পরে সূচকগুলি ঊর্ধ্বমুখী হয়। সেন্সেক্স ৫৩৪ পয়েন্ট বেড়ে দিনের সর্বোচ্চ ৮১,৯৭৫.৭৯ পৌঁছয় এবং নিফটি ১৭৫ পয়েন্ট বেড়ে ২৪,৯২৫.৯৫ গিয়ে ঠেকে। মাঝারি ও ছোট কোম্পানির শেয়ারেও ইতিবাচক সাড়া মিলেছে। নিফটি মিড ক্যাপ সূচক ০.৫% এবং স্মল ক্যাপ সূচক ০.৪% বৃদ্ধি পায়। পাশাপাশি ভারতের ভোলাটিলিটি ইন্ডেক্স ২% কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মনোভাব যে স্থিতিশীল তারই ইঙ্গিত মিলেছে। আগামী ২০ জুন প্রকাশিত হবে এই বৈঠকের আলোচ্য কার্যবিবরণী। পরবর্তী এমপিসি বৈঠক ৪ থেকে ৬ আগস্ট নির্ধারিত হয়েছে। তখনই বোঝা যাবে কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে আরও আর্থিক ছাড় দেবে নাকি রেপো রেট ধরে রাখার পথেই হাঁটবে। হাই নিউজ নেটওয়ার্ক।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনায় এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন আরসিবির বিপণন বিভাগের প্রধান নিখিল সোসালে। শুধু তাই নয়, চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানে দায়িত্বে থাকা ইভেন্ট ফার্মের আধিকারিকদেরও আটক করা হয়েছে। বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার পথে গ্রেপ্তার নিখিল। বেঙ্গালুরু বিমানবন্দরে তাকে পাকড়াও করে পুলিশ। এছাড়াও গত 4 জুন আরসিবির বিজয় উৎসব আয়োজনের দায়িত্ব থাকা ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের 3 জন আধিকারিককেও আটক করা হয়েছে বলেই খবর। বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিবি ছাড়াও কর্ণাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বেঙ্গালুরুর কব্বান পার্ক থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। সেই থানাতেই ওই ইভেন্ট ফার্মের 3 জন আধিকারিক কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এফআইআর দায়ের প্রসঙ্গে আরসিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকার এবং বিচার বিভাগের সঙ্গে তারা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। পদপিষ্টের ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাছাড়া সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। সেই তালিকায় রয়েছেন কব্বান পার্ক থানার ইন্সপেক্টর, স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি, সহকারী পুলিশ কমিশনার এবং ক্রিকেট স্টেডিয়ামের ইনচার্জ। কেএসসি এর সচিব এবং কোষাধ্যক্ষ রয়েছেন পুলিশের আতশ কাছের নিচে। পুলিশ ইতিমধ্যেই তাদের বাড়িতে হানা দিয়েছে, তবে কারো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পলাতক তাঁরা। বুধবারের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে কর্ণাটক হাইকোর্ট। আদালতে কর্ণাটক সরকার জানিয়েছে, সিআইডির হাতেই তদন্তভার দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা হবে। কাউকে রেয়াত করা হবে না বলেও আদালতে জানিয়েছে কর্ণাটক সরকার। 17 বছরের অপেক্ষার পর মঙ্গলবার প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। সেই উপলক্ষে বুধবার বেঙ্গালুরু শহরে বিজয়োৎসবের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু বিরাট কোহলি এবং আরসিবি তারকাদের দেখতে বিপুল জনসমাগম হয় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। পুলিশ এই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 11 জনের, আহতের সংখ্যা প্রায় 50। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কর্ণাটক সরকার। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সামনেই রথযাত্রা উৎসব। জগন্নাথ দেবকে দেখতে কেউ ছোটেন পুরী, কেউ মহেশতলা। কিন্তু সবার যে সামর্থ্য হয় না যাবার, কিন্তু কেউ আবার অসুস্থতার জন্য যেতে পারেন না। এবছর সেই সমস্যা নেই, কারণ দীঘায় উদ্বোধন হয়ে গিয়েছে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের। এবার সেই মন্দিরের প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে। রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। শহর তথা শহরতলি এমনকি জেলায় জেলায় পাঠানো হবে এই বিশেষ বাক্স। পাঠানো হবে বাংলার প্রত্যন্ত এলাকাগুলিতেও। কিন্তু হঠাৎ এই বাক্স পাঠাচ্ছে কেন সরকার? কি বা এমন থাকবে তাতে? ছোট বাক্সে থাকবে নবনির্মিত মন্দিরের ছবি, সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথ দেবের প্রধান প্রসাদ গজা ও প্যারা। আগামী 17 জুন থেকেই রাজ্য জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দিরের দ্বারোদ্ঘাটন করে জানিয়েছিলেন, মন্দিরের প্রসাদ বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়া হবে। সেই মতোই প্রস্তুতি চলছিল। এই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই বৈঠকে কিভাবে প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে আগামী 27 জুন রথযাত্রার আগেই প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলতে হবে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয়, তবে উল্টো রথের আগে 4 জুলাইয়ের মধ্যেই তা শেষ করতেই হবে। রাজ্যের সমস্ত এসডিও এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সেরে ফেলার। নবান্ন থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে যথেষ্ট সংখ্যক জগন্নাথ মন্দিরের ছবি এবং বাক্স জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে। আগামী 12 জুন থেকে তা পৌঁছতে শুরু করবে রাজ্যের সব জেলায়। বাক্সের মধ্যে প্রসাদ হিসেবে থাকবে গজা ও প্যারা। এর জন্য এসডিও এবং বিডিওদের ব্লক বা পুরো এলাকার ভাল মিষ্টির দোকানের তালিকা তৈরি করে ফেলতে বলা হয়েছে। খাদ্য দপ্তরের প্রকল্প দুয়ারে রেশনের মাধ্যমেই এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে হবে। যা রেশন ব্যবস্থার মধ্যে নেই, তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই বিডিওদের ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিধাননগর পৌরসভা এবং এনকেডিএ এলাকার বাসিন্দাদের জন্য কেন্দ্রীয়ভাবে পুরো ব্যবস্থা করবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্যারা ও গজা কি মাপের হবে তাও ঠিক করে দেওয়া হয়েছে নবান্ন থেকে। দুধ, খোয়া ক্ষীর, চিনি, এলাচের মতো সামগ্রী দিয়ে তৈরি করা হবে হলুদ রঙের প্যারা। 4.8 সেন্টিমিটার মোটা এবং ওজনে 20 গ্রাম হতে হবে। গজা হবে 7 গ্রামের, খয়েরি রঙের।
তৈরি হবে ময়দা, ঘি, খোয়া ক্ষীর, চিনি, সেরাম এবং জায়ফলের মতো জিনিসপত্র দিয়ে। খাজা ও গজার দাম ধরা হয়েছে 10 টাকা করে, মোট 20 টাকা। প্যাকেজিং ও বিতরণের জন্য আলাদা করে টাকা ধরা হয়েছে। মিষ্টি নেওয়ার জন্য প্রয়োজনীয় অগ্রিম কিভাবে দেওয়া হবে তা দেখে নেবেন বিডিও এসডিওরা। হাই নিউজ নেটওয়ার্ক। ফুটপাতে মায়ের পাশে শুয়ে থাকা শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখনৌয়ে। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল অভিযুক্তের। বুধবার রাতে আলমবাগ মেট্রো স্টেশনের কাছে একটি সেতুর নিচে ফুটপাতে মায়ের সঙ্গে শুয়েছিল এক শিশু। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। সন্তানকে পাশে দেখতে না পেয়ে টহলরত পুলিশদের বিষয়টি জানান শিশুটির মা। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখন তারা দেখে এক দুষ্কৃতী স্কুটারে করে শিশুটিকে তুলে নিয়ে পালাচ্ছে। তারপরেই অভিযুক্তর খোঁজে শুরু হয় তল্লাশি। ডেপুটি পুলিশ কমিশনার আশিস শ্রীবাস্তবের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল গঠন করে অভিযুক্তের তল্লাশি শুরু হয়। অভিযুক্তের খবর দিলে তাকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে পুলিশের তরফে। স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শুক্রবার ভোরে দেবীখেড়া এলাকায় অভিযুক্তর খোঁজ পায় পুলিশ। ডিসিপি শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযুক্তকে প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু অভিযোগ তার কাছে থাকা আগ্নেয় অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অপহৃত শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। তার অবস্থা সংকটজনক। হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অতিরিক্ত ক্ষরণ হয়েছে। তার প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসিপি জানিয়েছেন, পক্সো আইনে একটি মামলা রুজু করা হয়েছে। চিকিৎসকেরা জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই এলাকারই দুষ্কৃতী। তার নামে শহরের বিভিন্ন থানায় অপরাধের মামলা রয়েছে। আর এবার এই অপরাধে তার মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি বন্ধু তথা মার্কিন শিল্পোদ্যোগী ইলন মাস্ককে অনেক সাহায্য করেছেন। তারপরেই মাস্ক পাল্টা দাবি করলেন যে তিনি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না। দুজনের সম্পর্ক যে আগের মতো মসৃণ নেই, সাম্প্রতিক ঘটনাক্রম থেকেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু এবার সেই ট্রাম্প মাস্ক সংঘাত প্রকাশ্যে। বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছিলেন মাস্ককে ছাড়াই তিনি আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে জয়ী হতে পারতেন। ট্রাম্পের ওই দাবি সম্বলিত ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই একটি পোস্ট করেন টেসলা এবং এক্সের কর্ণধার মাস্ক। সেখানে তিনি লেখেন, আমার সাহায্য ছাড়া ট্রাম্প এই নির্বাচনে জিততে পারতেন না। মাস্কের দাবি, সেক্ষেত্রে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেতেন, আর উচ্চকক্ষে সেনেটদের অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকত রিপাবলিকানদের। অবশ্য ভোটে জিততে তিনি কিভাবে সাহায্য করেছিলেন ট্রাম্পকে, তার ব্যাখ্যা দেননি মাস্ক। অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে সুর আরো চড়িয়ে বড় বোমা ফেলার হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক। বিতর্কিত এই এপস্টাইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে, সে কথা উল্লেখ করে দাবি করেছেন, শুধু এই কারণেই ফাইলটি প্রকাশ্যে আনা হয়নি। বোমা সংক্রান্ত পোস্টটি পুনরায় প্রকাশ্যে এনে মাস্ক লিখেছেন, ভবিষ্যতের জন্য এটাকে মাথায় রেখে দিন, সত্যি সামনে আসবে। গত 20 জানুয়ারি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসে মাস্ককে নিজের বিশেষ পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। মাস্কের জন্য আলাদা একটি দপ্তরও তৈরি করা হয়েছিল। সেই সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের কাজ ছিল প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাট এবং অর্থনৈতিক সাশ্রয়। কিন্তু ট্রাম্পের জনকল্যাণমূলক বিলকে জঘন্য পদক্ষেপ বলে চিহ্নিত করে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। ছেড়েছিলেন খরচ কমানোর দপ্তরের দায়িত্ব। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ। ওর সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কিনা জানা নেই। তারপর একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে মাস্ক বুঝিয়ে দিয়েছেন দুজনের মধ্যে দারুণ সম্পর্ক আর থাকছে না। হাই নিউজ নেটওয়ার্ক। গামছা ছাড়া কি বাঙালি চলবে? কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, হাতে তৈরি গামছা এবার ধীরে ধীরে বাজার থেকে বিদায় নিতে শুরু করবে। হাতে গোনা যে কটি এলাকায় এখনো হাতে হাতে গামছা বোনা হয়, প্রতিযোগিতার বাজারে তারা কদিন টিকে থাকতে পারবে তা বলা খুব কঠিন। রানাঘাটের রামনগরে কিছু মানুষ এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন, কিন্তু সুতো মিলছে না দক্ষ কারিগর। এই কাজে উৎসাহ দেখাচ্ছে না নতুন প্রজন্ম।
মাত্র 3টি অক্ষরের একটি শব্দ, গামছা। তবে এই শব্দের পিছনে লুকিয়ে রয়েছে বাঙালি জীবনের এক গভীর সংস্কৃতি, প্রয়োজন এবং পরিচয়। কৃষক থেকে জমিদার, গৃহস্থ থেকে শ্রমজীবী, দরিদ্র থেকে ধনী, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের দৈনন্দিন জীবনে গামছার উপস্থিতি অনস্বীকার্য। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, প্রত্যেকটি ঋতুতেই গামছার বহুমুখী ব্যবহার আমাদের চেনা দৃশ্য। যদিও আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রায় অনেক কিছু বদলেছে, তথাপি গামছার প্রয়োজনীয়তা কিন্তু আজও অটুট। তবে দুঃখের বিষয়, এই ঐতিহ্যবাহী শিল্প আজ গভীর সংকটে। গামছা তৈরির কারিগর এবং এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বর্তমানে মারাত্মক আর্থিক সমস্যার সম্মুখীন। রানাঘাটের রামনগর আইসতলা অঞ্চলে গত 30-40 বছর ধরে গামছা তৈরি হয়ে আসছে। একসময় এই এলাকা ছিল গামছা উৎপাদনের প্রাণকেন্দ্র। এখনকার তৈরি গামছা শুধু রাজ্যেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও চাহিদা সম্পন্ন। কিন্তু বর্তমানে এই শিল্প ধুঁকছে। মূল সমস্যা 3টি: উৎপাদনের জন্য প্রয়োজনীয় সুতোর অভাব, দক্ষ কারিগরের সংকট এবং কারখানা পরিচালনার জন্য মৌলিক পরিকাঠামোর ঘাটতি। অনেক ব্যবসায়ী কারিগর ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছেন। এর ফলে বহু ছোট কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। যারা এখনো কোনোভাবে টিকিয়ে রেখেছেন, তাদের অবস্থাও প্রতিদিন আরও সংকটজনক হয়ে উঠছে। এই শিল্পের সংকটের আরেকটি বড় কারণ ক্রমবর্ধমান প্রতিযোগিতা। আধুনিক মেশিনে তৈরি সস্তা ও বাহারি গামছা বাজারে আসায় ঐতিহ্যবাহী হাতে তৈরি গামছার চাহিদা তুলনামূলকভাবে কমে গেছে। ফলে লোকসান গুণে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। তবুও আশার আলো কিছুটা মানুষের নিষ্ঠায়। বহু প্রতিকূলতা সত্ত্বেও এখনো কিছু কারিগর ও উদ্যোক্তা গামছা তৈরি চালিয়ে যাচ্ছেন। তাদের নিরলস প্রচেষ্টায় এই শিল্প আজও একেবারে বিলুপ্ত হয়নি। বিশেষজ্ঞদের মতে, সরকারি তরফ থেকে বিশেষ সাহায্য, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং বিপণন সহযোগিতা না মিললে এই শিল্প পুরোপুরি বিলুপ্ত হতে পারে। পাশাপাশি গ্রাহক সমাজের মধ্যেও স্থানীয় শিল্পের প্রতি সচেতনতা ও সমর্থন বাড়ানো জরুরি। গামছা শুধু একটি কাপড় নয়, এটি একটি সংস্কৃতি, জীবনের অংশ। সেই ঐতিহ্যকে রক্ষা করতে হলে কারিগরদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। হাই নিউজ নেটওয়ার্ক। গরমের সময় ঠান্ডা পানীয় খেতে কার না ভালো লাগে, আবার ফ্রিজের জল খেলে অনেকের গলা ব্যথার সমস্যা দেখা যায়। প্রাচীন পন্থা মেনে বহু মানুষ আবার ব্যবহার করে থাকেন মাটির কলসি। কিন্তু জানেন কি, এই মাটির কলসির ভুল ব্যবহারে হতে পারে জীবাণু সংক্রমণ। যুগ যুগ ধরেই গরমের সময় জল ঠান্ডা রাখার জন্য মাটির কলসি কিংবা মটকা ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রযুক্তি উন্নত হয়েছে, প্রায় সব বাড়িতেই ফ্রিজ এসেছে। তবুও এখনো মাটির কলসির অস্তিত্ব কিন্তু হারিয়ে যায়নি। বহু জায়গায় এর ব্যবহার আজও হচ্ছে। ফ্রিজের পাশাপাশি বহু মানুষ ব্যবহার করছেন মাটির কলসি। গরমের দাবদাহে জল ঠান্ডা রাখতে প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব উপায় হলো মাটির এই কলসি। তবে আপনি কি জানেন, ভুল নিয়মে মাটির কলসি ব্যবহার করলে নিজের অজান্তেই শরীরে দানা বাঁধবে রোগ। সম্প্রতি বেশ কিছু ডায়েটিশিয়ান মাটির কলসি ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন। নতুন কলসি ব্যবহারের আগে অন্তত একদিন জলে ভিজিয়ে রাখতে হবে, রোদে শুকোতে হবে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে। তবে বিশেষজ্ঞদের মতে শুধু এই নিয়ম মানলেই হবে না, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাও জরুরি। নতুন কলসির ব্যবহারের আগে জলে ভেজানোর পর রোদে রাখতে বলা হয়, কারণ কলসির ছোট ছিদ্রগুলি বন্ধ করা প্রয়োজন এবং সূর্যের আলো জীবাণু ধ্বংস করে। তবে এতেই কলসি সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যায় না। কতদিন অন্তর মাটির কলসি পরিষ্কার করা উচিত? প্রত্যেকদিন জল পাল্টানোর সময় কলসি ধুয়ে নেওয়া উচিত। 3-4 দিন অন্তর ব্রাশ দিয়ে পুরো কলসি পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে একদিন লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। গরমকালে 24 ঘন্টা অন্তর অন্তর মাটির কলসির জল পরিবর্তন করা প্রয়োজন। দিনে একবার জল ফেলে কলসি ধুয়ে নতুন করে জল ভরা উচিত। ঢাকনাটিও পরিষ্কার থাকতে হবে। ধুলো পোকামাকড় যাতে ঢুকতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। চিকিৎসকেরা বলেন, মাটির কলসির জল স্বাস্থ্যের জন্য উপকারী।
তবে সঠিকভাবে নিয়ম মেনে ব্যবহার না করলে সেই কলসি হয়ে উঠতে পারে জীবাণুর আতুরঘর। তাই এখন থেকেই সতর্ক হন। হাই নিউজ নেটওয়ার্ক। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পাঠ নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নানা পাটেকরের মতো তারকারাও। আর এই ছবি মুক্তির আগেই বক্স অফিসে উঠল ঝড়। অগ্রিম বুকিংয়েই কোটির ক্লাবে ঢুকে পড়ল হাউসফুল 5। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পার্ট নিয়ে ফিরছে অক্ষয় কুমার। সঙ্গে রয়েছে রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নানা পাটেকরের মতো তারকারা। মুক্তির আগেই টাকার অঙ্কে বক্স অফিসে উকি দিয়েছে হাউসফুল 5। সূত্রের খবর, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ছবির 93,000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুধু 2D ফরম্যাটেই মুক্তি পাচ্ছে এই ছবি এবং মুক্তির প্রথম দিনেই দেশের নানা প্রান্তে চালানো হবে 11,000-এরও বেশি শো। প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় 2,78,00,000 টাকা। কিন্তু ব্লক সিট সহ হিসেব ধরলে অগ্রিম বুকিং এর মোট মূল্য দাঁড়ায় 6,76,00,000 টাকা। হাউসফুল সিরিজের প্রথম ছবি আয় করেছিল 119 কোটি টাকা, দ্বিতীয়টি 188 কোটি টাকা, তৃতীয় কিস্তিতে 185 কোটি এবং চতুর্থতে প্রায় তুলেছিল 296 কোটি টাকা। এখন দেখার বিষয়, অক্ষয়ের বহু প্রতীক্ষিত এই সিনেমা বিশ্বব্যাপীর আগে সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে কিনা। দীর্ঘদিন ধরে একটি সফল কামব্যাকের ছবির অপেক্ষায় ছিল অক্ষয়। হাউসফুল 5 সেই সুযোগ কি এনে দেবে, সেই দিকে তাকিয়ে দেশবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বেশ কিছুটা পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। তারপর মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে। আগামী সপ্তাহে বুধবার থেকে শহরে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা এখনই জারি করা হয়নি। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলির জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিন সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিছুটা কম থাকবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। তারপরের 4 দিন তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বৃষ্টির কারণে তাপমাত্রা আপাতত কিছুটা কমলেও আবার পারদ চলবে শনিবার থেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।